জনগণকে সত্য কথা বলে, জনগণ কিন্তু তার উপর আস্থা ফিরে পায়। এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন রাজনীতির। যে আমাদের যে অতীতের যে আমরা ধারা দেখেছি, যে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে মিথ্যা কথা বলে, ভুল বুঝিয়ে, তাকে একটা আশার বানিয়ে তারপরে একটা বিপজ্জনক মুহূর্তে তখন হাত পা মানে সারেন্ডার করে দেওয়া, এই জিনিসটা কিন্তু তার অ্যাকসেপ্ট করছেন না, হুইচ ইজ এ গুড সাইন। এবং আমি মনে করি যে উনি যে 17 বছর মানুষে বলে যে 17 বছর উনি লন্ডনে ছিলেন, উনি তো বাংলাদেশের সম্বন্ধে রাজনীতি থেকে আলাদা হয়ে গেছেন। বাট আই থিঙ্ক দ্যাট সেই 17 বছরে উনি ওখানে there are some good things he's picked up. সম্পূর্ণ কৃতিত্ব দেই তার পররাষ্ট্র মন্ত্রণালয়কে, যে তারা বাংলাদেশের পরিচয় টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ সমুন্নত রাখার জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, পাথরের মতো, পাহাড়ের মতো। তাকে টলানো সম্ভব হয় না এখন পর্যন্ত কোন রকম ভয়ভীতি দিয়ে। আপনি দেখেন, যদি চেক করে দেখেন যে গত কয়েকদিনে, গত ধরেন 10 দিনের যদি আমরা একটা দৈনিক যদি আমরা পরিস্থিতি দেখি, ত্রিবেদী সাহেব ঘোরাফেরা করছেন এখানে ওখানে, তারেক সাহেবের কাছে পাত্তা না পেয়ে উনি আমির খসরু সাহেবের কাছে গেছেন, তাকে একটা কাগজ ধরিয়ে দিয়েছেন, সেটার নাম হলো কৌটিল্য। তারপরে আরেকজনের কাছে গেছেন, সেখানে তিনি এসেছেন ইন্ডিয়া ম্যাটার্স। তো এগুলি আসলে এই সমস্ত ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ নাই। বাংলাদেশ কিন্তু এখন একটা, আমি বাংলাদেশের অন্য কি কোন দিকে কি আছে না আছে, তবে বাংলাদেশ এখন তার নিজের অবস্থান খুব পরিষ্কার করেছে। সেটা হচ্ছে যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে মর্যাদা প্রাপ্য, সেটা বাংলাদেশকে যথাযথভাবে দিতে হবে। এবং এটা দেওয়া হলেই শুধুমাত্র বাংলাদেশ একটা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার স্বার্থ দেখে এই কাজ করে যাবে। এত কিছুর মধ্যে যখন জানে যে গত 18 মাস ধরে ভারতের যে সকল স্তরে, রাজনৈতিক স্তর, তার সাধারণ মানুষের যে কথাবার্তা, আচার আচরণ, বিহেভিয়ার, তাদের যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের যে সমস্ত উস্ফালন, এইগুলি দেখার পরে যখন বাংলাদেশ কোনোভাবেই কোনো কিছুতেই মানে দমানো যাচ্ছিল না, তখন তারা কি করলো, তারেক রহমান সাহেবের সরকার আসা মাত্রই কিন্তু সীমান্তে ক্রমাগতভাবে অত্যাচার শুরু করেছে। একটা হলো সীমান্ত হত্যা, 2 নম্বর হচ্ছে যে পুশিন, এইগুলি করে অনেকবার চেষ্টা করেছে। এবং বাংলাদেশ এই মুহূর্তে একটা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ভালো যে দিকটা সেটা হলো, বাংলাদেশের কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান আগে কখনো সত্য কথা পাবলিক ফোরামে স্বীকার করে নাই। এইবারই কিন্তু জনাব তারেক রহমান সাহেব কয়েকটা মিটিং এ, আমি জনসভায় উনি বলেছেন যে আমাদের গ্যাস নিয়ে একটু অসুবিধা আছে, তবে আমরা চেষ্টা করছি সে ঠিক করে জানে। এই যে অসুবিধা আছে, সবচেয়ে বড় কথা কি, যে একজন রাজনীতিবিদ, বিশেষ করে দেশের সরকার প্রধান যখন, যে যার মধ্যে এটা একটা যে সত্যটা মানুষের কাছে বলা। এবং আমি বিরোধী দল আসলে মানে বিরোধিতার জন্য বিরোধী দলের কথা আসছে, আমি আসছি ওই পয়েন্টে আসছি। প্রথম কথা হলো যে আপনি যে বিরোধী দলের যে একটা উদাহরণ দিলেন, মানে সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল, আমি জানি না গত কয়েকদিনে আপনি দেখেছেন কিনা, গত কয়েকদিনে বাংলাদেশের সরকারের সাথে ভারতের পররাষ্ট্র বিষয়ক নিয়ে বেশ কয়েকটা চ্যানেল থেকে কয়েকটা, এবং তাদের সুর কিন্তু পাল্টে গেছে। তারা কিন্তু এখন বলছে যে এই যে গত 18 মাসে এই সরকার আসার পরে এই সরকারকে উত্তক্ত করার জন্য যে সমস্ত রাজনীতিবিদরা অতিরিক্ত কথা বলেছে, তাদের কিন্তু ফল কিন্তু এখন ভারত ভোগ করছে। অর্থাৎ জনাব তারেক রহমানকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে ভারত বাংলাদেশের স্বার্থ বুঝিয়ে দেবেন। এবং তারেক রহমান সাহেব এটা নিশ্চিত করেছেন, যতক্ষণ পর্যন্ত উনি শিওর না হবেন যে ভারত বাংলাদেশকে তার প্রাপ্য বুঝিয়ে দিবে, পানির হিস্সা বুঝিয়ে দিবে, এই ধরনের কোনো কমিটমেন্ট না করবে। কারণ ভারত কখনো তাদের কমিটমেন্ট রাখে নাই। তারা তাদের সেই কূটনৈতিক ভাষার ভিতরে প্যাচকুচ মেরে কিন্তু সবসময় বাংলাদেশ কিন্তু গত 17 বছর ঠকিয়েছে এবং আবারও সেই একই ধারা চালু করতে যাচ্ছে। বাংলাদেশ এবার কিন্তু আটঘাট বেঁধে তারা নেমেছে। 1, 2 নম্বর হচ্ছে বাংলাদেশে এখন একটা জ্বালানি সংকট আছে এবং মানুষকে উস্কে দেওয়ার, এবং সেই সাথে আমি বলবো যে আমি বিরোধী দলদের উদ্দেশ্যে আমি যেটা যে পয়েন্টটা আপনি আনছিলেন, যে ডক্টর শফিক সাহেব যদি বলে থাকেন যে আসল যুদ্ধ শুরু হয় নাই, উনি কি মিন করছে জানি না। বাট আর যাই হোক,
বিএনপি সরকারকে উৎখাত করার জন্য তাকে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক পথ। সেই পথ এখনো দেখা যায় নাই। কারণ বিএনপি, আমি আগেও বলেছি যে বিএনপি কিন্তু কোনোদিনও আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপির ভিতরে যে মধ্যমপন্থী যে চরিত্রটা আছে, সেই চরিত্রটা কিন্তু সবসময় বজায় ছিল, এখনো আছে। কিন্তু বিএনপির কিছু ম্যানেজমেন্ট অফ স্টেজ, অর্থাৎ যে বিভিন্ন তথ্য ম্যানেজমেন্ট এবং বয়ান তৈরি করা, একটা জিনিস আপনি মনে রাখতে হবে যে সরকার কিন্তু বহির্বিশ্বে চলে বয়ানের উপরে, আর ভেতরে কিন্তু সততার উপরে চলে। তো বহির্বিশ্বের যে বয়ানটা আপনি কিছু খেয়াল করে থাকবেন, গত 1-2 সপ্তাহ ধরে আমি নিউ ইয়র্কে শামীম ওসমান বলে বেড়ানো শুরু করেছে যে জাতিসংঘে নাকি একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে বাংলাদেশে কি বিন লাদেন বা আল কায়দার একটা ঘাঁটির চেষ্টা করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে ওই রিপোর্টের, আমি আপনাকে বলি, ওই রিপোর্টের 101 পৃষ্ঠার রিপোর্টে 56তম পৃষ্ঠায় শুধুমাত্র একটা কথা লেখা আছে, যেটা লেখা আছে যে বাংলাদেশে চেষ্টা করা হচ্ছিল এটা বেস খোঁজার জন্য, কিন্তু জনসাধারণ এবং সরকারের তৎপরতার কারণে এটা তারা করতে পারে, এটা ব্যর্থ হয়েছে। এইটার উপর ভিত্তি করে প্রপাগান্ডা মেশিন চালু শুরু করেছে, এবং এটা কিন্তু ইন্ডিয়াতে শুরু হয়েছে। তো আমি বলবো যে এই জিনিসগুলি, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়া কখনো বাংলাদেশের পক্ষে কথা বলতে চায় না। এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার। মেইন স্ট্রিম মিডিয়া কখনো বাংলাদেশের সরকারের যে ভালো কাজগুলিকে, এগুলিকে কিন্তু প্রজেক্ট করতে চায় না। বাংলাদেশের মানে বিরুদ্ধে যে প্রচারণা চলছে, সে প্রচারণার বিরুদ্ধে মেইন স্ট্রিম মিডিয়া কখনো দাঁড়ায় না। ডিপ্লোম্যাটেও কিন্তু এই কথাটা লিখেছে, এবং কিছুই না, কিন্তু বরং বলেছে যে ভারতের ভিতরে, মানে আপনি আজকে যদি খেয়াল করে দেখেন যে সন্ত্রাসবাদের সম্প্রসারণের পসিবিলিটিতে বাংলাদেশের সারা বিশ্বের যে আপনার তালিকা আছে, সে তালিকাতে হলো সবচেয়ে নাজুক অবস্থায় আছে তুলনামূলকভাবে বাংলাদেশের থেকে 13 নম্বর পজিশনে, মানে 13th ডেঞ্জারাস কান্ট্রি। আর বাংলাদেশ হলো 42nd ডেঞ্জার, অর্থাৎ 3 গুণ পিছনে আছে। বাংলাদেশের সমাজ এবং বাংলাদেশে যে ইসলাম প্র্যাকটিস করা হয়, সেই ইসলাম কিন্তু ভাই এই এক্সট্রিমিস্টদের ইসলাম না। এবং আমি একটা জাতিসংঘের রিপোর্টে দেখেছি যে একটা পুরো তদন্ত করে দেখেছে যে বাংলাদেশের কিন্তু মাদ্রাসা ইজ নট দি সোর্স অফ এই এক্সট্রিমিজম। এবং যত কেস এর আগে বেড়েছে হাসিনা আমলে, মাদ্রাসার ছাত্ররা কিন্তু ইনভলভ ছিল না, কিন্তু মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার শিক্ষক এবং এই সমস্ত ধর্মভীরু মানুষদেরকে কিন্তু প্রসিকিউট করা হয়েছে। অথচ যে ঘটনাগুলি ঘটে, এগুলি কিন্তু সব ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা। আপনি হাউলি আর্টিসানের কথা চিন্তা করেন, এবং সব জায়গায় এগুলি কিন্তু সব যারা এরা কোত্থেকে হচ্ছে, এগুলি কিন্তু তাদের এই ইন্টারনেট থেকে যে প্রপাগান্ডা হচ্ছে, এই প্রপাগান্ডা থেকে কিন্তু তারা মোটিভেটেড হয়। তো বাংলাদেশের প্রয়োজন কি? ইন্টারনেট বন্ধ করার প্রয়োজন নেই। বাংলাদেশের প্রয়োজন কানেক্টিভিটি, এই যে ইয়তের সাথে, তরুণ সমাজের সাথে সরকারের যে এই কানেকশনটা বান্ধব, যার কারণে বা এই কানেকশনটা ছোট, এই কানেকশনটা যদি বাড়াতে পারে, তাহলে বাংলাদেশে এই ধরনের প্রলিফারেশনের কোনো সুযোগ নেই। আর ভারতের ব্যাপারে 3-4টা আপনার পালকি শর্মা